এই সামনে মাসে আবার কোর্টের তারিখ আছে। আমি তো মনে মনে ডিসিশন নিয়ে নিছি, যদি টাকার কাছে আইন বিক্রি হয়ে যায় আর কোর্ট যদি ওর উপর রায় দেয়, আমি জজ সাহেবের সামনে এবার নিজেকে করে দেব। আমার আর এছাড়া উপায় নেই। আমি এই মামলায় এই কোর্ট ওই কোর্ট দৌড়ে করে আমি ক্লান্ত। আমি নিজের পেটে খাবার দিতে পারি না, তাহলে আমি উকিলের টাকা মেটাবো কোথায়, পুলিশকে টাকা দেবো কোথায়? ওরা তো টাকার কাঙ্গাল। ভালোবেসে পরিবারের অমতে বিয়ে করেন তৌহিদুল ইসলাম আশিককে জান্নাত। ঠিক বিয়ের 3 মাস যেতে না যেতেই আশিক জান্নাতকে ছেড়ে চলে যান। কেন চলে গিয়েছেন এবং কি ঘটেছিল এই জান্নাতের সাথে, আজকে আমরা দৈনিক নতুন সময়ের প্রতিবেদনে তুলে ধরব। এই যে তৌহিদুল ইসলাম যিনি ছিলেন, তাকে ভালোবেসে আসলে কেন এই 3 মাস পরে আপনাদের বিচ্ছেদ হয়েছিল, যদি একটু বলতেন। সে আসলে একটাই কারণ আমার মাথায় সব সময় আসে, তার টার্গেটই থাকে হচ্ছে ডিভোর্সি বা অসহায় মানুষ। হ্যাঁ, এরকম। তারপরে ভেঙে যাওয়া মানুষ বা আর্থিক দিক দিয়ে যারা ভালো তাদেরকে। শুধু সে আমার সাথে, আমাকে তো বিয়ে করে ঠকায় রাস্তায় নামাই দিছে, কিন্তু এরকম ওহর প্রমাণ আমার কাছে আছে, মেসেজ আমার কাছে আছে। ও অনেক মেয়ের জীবন নষ্ট করছে। আর এখন তারই বাড়ির পাশে একটা মেয়ের নাম তানিয়া, তার সাথে তার 8 বছরের রিলেশন ছিল, সেটা সে আমার কাছেও গোপন করে সে আমার সাথে হচ্ছে রিলেশন করে। তারপরে সে বরিশাল থেকে ঢাকায় আমার কাছে আসে, আমাকে দেখে আর কি। আমার তো ছাদ নাই ভাই, আমি এতিম একটা মেয়ে, আমার বাবা নাই। আমি ছোটোবেলা থেকে এতিমখানায় বড় হয়েছি, তারপরে কপাল আমাকে সঙ্গ দেয় নাই, আমার সংসারটা নষ্ট হয়ে গেছে, আমি ডিভোর্সি। তো সেখান থেকে হয় যে সে আমার সব কিছুই জানতো, যে ওর বাবা নাই, ভাই নাই, ওই এতিম একটা মানুষ। এ জানার পরে সে আমার লাইফে আসে, এবং সে বাপের একটা ছেলে, ওর একটা বোন আছে। আমি সব কিছু মিলে তার সাথে রিলেশনে যাইতেই চাই নাই, কিন্তু সে আমাকে বাধ্য করে, আমার দিকে কেয়ার দেখায়, আমাকে ভালোবাসে। এত দূর থেকে এত দূর আমার সাথে দেখা করার জন্য আসে, সামান্য কথা না বললে সে কান্নাকাটি করে, তারপরে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাওয়ার অভিনয় করে। ইভেন তার ছোট বোন, যে তার নাম তন্নি, সে এগুলো সব কিছুই জানতো। তারা 2 ভাই বোনে ঘরের ভিতরে এইসব নাটক করতো, কিন্তু আমি সেটা জানতাম না। সে আমাকে বলে, আপু তুমি আমার ভাইয়ের সাথে কথা বলো, আমার ভাই তো অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমি অনেকবার তার ভাইকে আমি আর কি ব্লক করে দিই, আমার যে হাজব্যান্ড ছিল, কিন্তু না, তারা এমনভাবে আমার সাথে লাগে যে আমি বিশ্বাস করতে বাধ্য হই। শুরু থেকে আসলে আপনার সাথে যে প্রতারণা, সেটি আপনি কখনো বুঝতে পেরেছিলেন কিনা? শুরু থেকে আমি কখনো বুঝতে পারিনি। বিয়ের পরের থেকে ও আমাকে বললো যে আমরা তো বিয়ে করব, কিন্তু বাড়িতে জানানো যাবে না, তুমি তোমার দোকানপাট বিক্রি করে দাও। আমার একটা কাপড়ের ভালো দোকান ছিল ভাইয়া, এটা আশুলিয়াতে, আপনারা খোঁজ নিলে ওখানেও যাই খোঁজ নিতে পারেন। আমার জুনায়েদ জান্নাত ফ্যাশন হাউসে একটা কাপড়ের দোকান ছিল। সে বলল, ওদেরও কাপড়ের বিজনেস ছিল, সে বলছে কাপড়ের বিজনেসটা পাল্টাও, ছাড়ে দাও, তোমাকে বরিশাল নিয়ে যায় রাখবো। তো আমি ওর কথা মতো নিয়ে গেছি, সব ছাড়ে ছুড়ে আমি তার কাছে গেছি, সব টাকা পয়সা সে নিয়ে। আমি দেখি যে সে আরেক জায়গায় লিপ্ত। যখন আমি ওটা বিক্রি করে দিই, আমি ধরতে পারি সে তার গ্রামের মেয়ের সাথে রিলেশন আছে। সেই মেসেজ অনুযায়ী সেই মেয়ের সাথে কথা বলি, সে মেয়ে আমার কথা শুনতে চায় না। আমি যখন ওদের গ্রামে যাই, সেই মেয়ের বাড়ি, যার সাথে সে একসাথে যে ও 2টা মেয়েকে চালাইছে, আমি ওদের বাড়িতে যাই। ওর বাবা মা আর কি, মেয়েটার বাবা নাই, তো ওর ফ্যামিলিতে যাই। আমি সবাইকে জানাইছি যে আমার সাথে যেহেতু বিয়ে হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে তার সাথে কথা বলে যেন না বলে, কিন্তু তারা কথা রাখে না। তাদের সম্পর্ক তারা কন্টিনিউ চলে গেছে। কারণ তারা সম্পর্কটা ঠিক কিভাবে রাখবে, এই কারণে আমাকে ছাড়া। একসাথে তো 2 জায়গায় রাখতে পারবে না। তৌহিদুল ইসলাম আশিকের কি আসলে উদ্দেশ্য ছিল ইতিম মেয়েদেরকে টার্গেট করা এরকমই? নইলে দেখেন, এখন যে মেয়ে তানিয়ার নাম, খোঁজ নিয়ে দেখবেন তারও বাবা নাই। আজকে এই ওর সাথে জড়াইয়া সব এলোমেলো হয়ে হাতে, একটা বছর আমি আমার বাড়িতে টাকা পয়সা দিতে পারি না। আমার সন্তানটা খায় না খায় ওখানে আছে। তারপরে আমার মায়েরও তো কোনো ইনকাম নেই। আমি দিলে আমার মা, আমার সন্তান ভালো করে থাকে, সেখানে আমার ছেলের লেখাপড়া করা, খাওয়া দাওয়া থাকা, ওইখানে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এখানে আমি কষ্ট করতেছি। আজকে আমি ওকে বিশ্বাস করছি, শুধু ভালোবাসছি, যে আমার তো মাথার উপর ছাদ নাই, একটা হাত নাই। মেয়েদের হাজবেন্ড থাকলে ওই মেয়েটা যতই যাই হোক না কেন, কেউ কটু কথা বলতে পারে না, তারপর ঠোকরাইতে পারে না, চোখ তুলে কথা বলতে পারে না, খারাপ কথা বলতে পারে না। আর যে মেয়ের হাজবেন্ড নেই, সে যতই ভালো হোক না ভাইয়া,
তাকে মানুষ খারাপ কথা বলে, খারাপ নজরে দেখে, তাকে খারাপ আর কি, টেকটাই খারাপ। ডিভোর্সি বা হাজবেন্ড নাই তার মানে সে খারাপ। কিন্তু কেন ডিভোর্সি হলো? আজকালকার ছেলেদের তো ডিভোর্সি ইয়াটা গায়ের টেকটা লাগে না, লাগে তো আমাদের মতো মেয়েদেরই গায়ে লাগে। কিন্তু সে জানতো আমার এরকম একটা সমস্যা, সব কিছু জানার পরে সে কেন আমার সাথে এমনটা করলো? আমি তো শুধু চাইছিলাম যে একটা ঘর, একটা বাবা। আমার শ্বশুরকে আমি বাবার মতোই জানছি, যেহেতু আমি ছোটবেলায় বাবা হারাইছি, আমি তাকে আব্বু করে ডাকছি। তাহলে সে আব্বুর প্রতিদানটা আমাকে এইভাবে দিল কেন? আমার সাথে এই ঘটনা ঘটার পরে মামলা পর্যন্ত হয়ে গেছে, আমার ছিল। এবং আমি পুলিশের সহযোগিতায় আর কি একটা মামলা দিই। সেই মামলাতে ভাইয়া আমি পুলিশের কাছে না সহযোগিতা পাচ্ছি, না কোর্টে যাই পাচ্ছি। সব জায়গায় একটাই খেলা। আমার শ্বশুর আর্মি রিটায়ার্ড পার্সন, আমার ফুফা শ্বশুর ছিল, তিনি এখনো আছে পুলিশের বড় কর্মকর্তা। তো তারা ক্ষমতারও আর কি আইনের যে লোকজন তাদের আছে সেটার ক্ষমতার অপব্যবহার করতেছে। তাহলে আমার ভালো না, আমার বাচ্চা থাকে কি হবে? পরপর 2 বছর এরকম, তখন তো সবাই আমারই দোষ দিবে। আসলে আমার দোষটা কোথায়? আমি কি এমন করছি? আমি তো শুধু সংসারটাই করতে চাইছি। এখন আমার সন্তানকে সবাই কথা শোনায়, তো তোর মা রাস্তাতে চা বিক্রি করে, আমার মাকে বলে তোর মেয়ে তো রাস্তায় চা বিক্রি করতেছে। আর এখানে তো দাঁড়ায় সবাই অনেক খারাপ কথা বলে। আমি কোথাও যাই, ন্যায্য বিচার পাচ্ছি না ভাই। সামনে মাসে আবার কোর্টের তারিখ আছে। আমি তো মনে মনে ডিসিশন নিয়ে নিছি, যদি টাকার কাছে আইন বিক্রি হয়ে যায় আর কোর্ট যদি ওর উপর রায়, আমি জজ সাহেবের সামনে এবার নিজে করে দেব। আমার আর এছাড়া উপায় নেই। আমি এই মামলা এই কোর্ট ওই কোর্ট দৌড়ে করে আমি ক্লান্ত। আমি নিজের পেটে খাবার দিতে পারি না, তাহলে আমি উকিলের টাকা মেটাবো কোথায়? পুলিশকে টাকা দেবো কোথায়? ওরা তো টাকার কাঙ্গাল। আপনি না খায় থাকলেও তো আপনাকে একবেলা খাবে না, কিন্তু টাকা তাদের লাগবে, পেটটাকে তো চালানো লাগবে, আমার সন্তানের পেটটাকে তো চালানো লাগবে। আমি দিশ গুণ না পাইয়া আমার একটা চেন ছিল, সেই চেনটা বিক্রি করে দিই আমি এই দোকানটা নিচ্ছি। কিন্তু এখানে আসে আমি ঠিকঠাক ভাইয়া এই একটা মাস আমি এখন পর্যন্ত ইনকাম কি এটা আমি চোখে দেখিনি। আমি 1 মাস আগার গায়ে আসছি, আমি 1 মাস রান্না পর্যন্ত করিনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ করতেছি, আমি যেন ন্যায্য বিচার পাই। আপনি আমার এই ভিডিওটা যদি আপনার সামনে থাকে, অবশ্যই আমি আইনের যে ওয়ার্কে যতগুলো স্কোর থাকে, আমি প্রত্যেকটা স্কোরে যাই, আমি কারো কাছে কোনো সহযোগিতা পাইনি। শেষমেশ আমি চলে গেছিলাম। আমি আমার সন্তানের দিকেও তাকাই নাই। আমি চাই না আমার সন্তানটা এতিম হোক, আমি চাই ন্যায্য বিচার। আপনি এইটা দেখে একটু সদয়বান হন এবং কি আপনি আমার পাশে দাঁড়ান। আমি ন্যায্য যেন বিচার পাই সেদিকে একটু খেয়াল দেন। আর যদি আপনারা কেউ আমাকে হেল্প না করেন, আপনি এই যে এই মিডিয়া সকলের সামনে বলতেছে, হয়তো বা আজকে জান্নাত রাস্তায় দাঁড়ায় চা বিক্রি করতেছে, কালকে জান্নাত। আমি আর এর থেকে বেশি কিছুই বলতে পারতেছি না, কারণ আমি নিজে ক্লান্ত। এত জায়গায় যাওয়ার পরে কারো মনের মধ্যে কোনো মায়া হয় নাই, কেউ আমার পাশে এসে দাঁড়ায় নাই, সবাই শুধু টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তো আমার টাকা নাই, আমার মানুষজন নাই, আমার বাপ নাই, তো আমার বাঁচে থাকার কোনো অধিকার নাই। যদি আপনি আপনি যদি চান যে এতিম জান্নাতের পাশে দাঁড়াইতে, তাহলে দেখবেন সবাই আমার পাশে দাঁড়াবে। তো আপনি একটু দয়া করে আমার পাশে দাঁড়ান, এইটাই অনুরোধ। আমি যেন ন্যায্য বিচার পাই, আশিকের মতো যেন অন্যায় আর কেউ না করতে পারে আমাদের মতো এতিম বা ডিভোর্সি মেয়েদের সাথে। দর্শক, শুনছিলেন জান্নাতের কথা, বলছিলেন তার জীবনের সেই গল্পগুলো, একটি হৃদয় বিদারক ঘটনা। এই তৌহিদুল ইসলাম আশিক বারবার প্রতারণা করছেন এতিম মেয়েদের সাথে। তিনি কিন্তু আবারও বরিশালে যাবেন, তার সামনে তারিখ রয়েছে। এই তারিখে তার যদি আবারও সুব্যবস্থা না হয়, তাহলে তিনি যেমনটি বললেন জজ সাহেবের সামনে আবারও করবেন। লিমন শেখ, দৈনিক নতুন সময়, ঢাকা।